আমার সিনিয়ররা বলতো 17 ভাই চম্পা। স্ক্রিনে যেই থাকুক বা যেই রোলেই তিনি থাকুক, প্রোডাকশন টিমের সাথে কেমিস্ট্রিটা অনেক বড় দরকার। 100টা যদি শো হয়, কোনো সাকসেসফুল শো, তার মধ্যে 97টা 97টা আমার। আমন্ত্রণ জানাচ্ছি সময়ের স্কুলের আরেকটি লার্নিং পডকাস্টে। আমি আজকে যে গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আপনারা আমাদেরকে টেলিভিশনে খবর পড়তে দেখেন, আবার এখন তো পডকাস্টে বিভিন্ন গেস্টের সঙ্গে আড্ডা দিতেও দেখেন, এবং এই লার্নিং পডকাস্টগুলো বলি আর যে কোনো প্রোগ্রামের অ্যাঙ্কর বলি অথবা নিউজ অ্যাঙ্কর বলি, যেটি হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু, আপনারা যারা আমাদের কোর্স করেছেন তারা নিশ্চয়ই এই শব্দটা শুনেছেন, টকব্যাকে আমরা নির্দেশনা পাই, এবং সেই নির্দেশনাটা দেন হচ্ছেন একজন প্রডিউসার বা প্রোডাকশনের কোনো এক ব্যক্তি। সেই ক্ষেত্রে অর্থাৎ আমরা যারাই অ্যাঙ্করিং করি, যেভাবেই হাত নাড়ি আর যেভাবেই সুন্দর করে আপনাদের কাছে পৌঁছে যাই, এই পৌঁছে যাওয়ার ক্ষেত্রে তারা হচ্ছেন আমাদেরকে, আপনি যে কোনো ভাষায় ব্যাখ্যা করতে পারেন, টিচার হিসেবে ব্যাখ্যা করতে পারেন, মেন্টর হিসেবে ব্যাখ্যা করতে পারেন, আর সরাসরি প্রোডাকশনের একজন রিসোর্স পিপল হিসেবে তো ব্যাখ্যা করতেই পারেন। সেই রকম একজন ব্যক্তিকে নিয়ে আমরা আজকে কথা বলবো, যে টকব্যাকে আসলে আমরা কিভাবে নির্দেশনা পেয়ে এরকম একজন গোলাম রাব্বি অথবা XYZ হয়ে টেলিভিশনের পর্দায় আসলে কথা বলি। সেই মানুষগুলো কিন্তু আমাদেরকে হয়ে ওঠা, বা আপনারা যেই প্রোগ্রামগুলো দেখেন, কন্টেন্টগুলো দেখেন, সেই কন্টেন্টগুলো তৈরিতেও অনেক বড় ভূমিকা পালন করেন, যাদেরকে অনেকে ডিরেক্টর বা পরিচালক হিসেবেও অনেকে জেনে থাকেন। অর্থাৎ আমাদের এই যে স্ক্রিনের পেছনের মানুষগুলো, যারা আমাদের স্ক্রিনটাকে ঝকঝকে এবং অনেক সুন্দর, এবং আপনারা যেই বিষয়গুলো দেখতে চান সেগুলোকে অনেক সুন্দর করে প্রেজেন্ট করেন, সেই প্রোডাকশনের অন্যতম একটা ব্যক্তি বর্তমান সময়ে অনেক আলোচিত। এর কারণ হচ্ছে তিনি বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির হচ্ছে প্রথম হেড অফ প্রোডাকশন, একজন নারী হিসেবে তিনি হচ্ছেন নাইলা পারভিন পিয়া আপু। আপু, আমরা বলছিলাম যে আজকে আমরা এই যে আপনার সঙ্গে কথা বলে একটু আগেই কিন্তু আমাকে প্রোডাকশন থেকে ব্যাকএন্ড আমার টকব্যাকে বলা হচ্ছিল যে এখন কিন্তু আমরা যাচ্ছি এবং এখন এইটা বলতে হবে, এখন শেষ করতে হবে, বা এখন আমরা সরাসরি এই কথাটা বলবো। সব কিছুই কিন্তু আসলে আপনাদের মতো কারোর মাধ্যমেই আমরা আসলে আমরা হয়ে উঠি। এই যে ব্যাকএন্ডে আমাদের মতো তারকাদের যে আপনারা তৈরি করেন, এটি আসলে কেমন লাগে? আমার কাছে এটাই হচ্ছে আমার লাইফের কি বলবো সবচেয়ে ভালো লাগা, যে আমি বিহাইন্ড থেকে কিভাবে হচ্ছে আরেকজনকে বড় হতে দেখছি, মানে সফল হতে দেখছি। এবং এখানে যেটা হয় যে সফলতা সবাই পায় না, সবাই মানে প্রেজেন্টার বা বলেন বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে সবাই হচ্ছে সফল হয় না। তারাই সফল হয় যারা প্রডিউসারের কথাগুলো ঠিক মতো শোনে, নির্দেশনাগুলো হচ্ছে সঠিকভাবে পালন করে। কারণ প্রডিউসারের তো কিছু ফিল্ড ওয়ার্ক থাকে, কিছু প্ল্যানিং থাকে, এবং প্রডিউসার জানে যে একজন প্রেজেন্টারকে কোন ফ্রেমে ভালো দেখাবে, অথবা ক্লোজিংটা কি করলে তাকে অনেক স্মার্ট লাগবে। মানে ওভারঅল প্রডিউসাররা এগুলো নিয়ে অনেক পড়াশোনা করে, অনেক শো দেখে, অনেক কিছু দেখে তারা নিজেরা মাথায় এটা প্ল্যান করে। এবং এটা কিন্তু এমন না যে সবার ক্ষেত্রে, সব প্রেজেন্টারের ক্ষেত্রে সেম হচ্ছে নির্দেশনা থাকে। কিছু কিছু সময় দেখা যায় যে কিছু কিছু প্রেজেন্টারের ব্যাপারে একটু আলাদা হচ্ছে সার্ভ দিতে হয়, আলাদা হচ্ছে কথা বলতে হয়, বিকজ সবাই তো আর একরকম না, এবং সবাই একরকম প্রোডাকশন করছেও না। কেউ নিউজ পড়ছে, কেউ হচ্ছে টক শো করছে, কেউ হচ্ছে ডোকু করছে। সো এবং কেউ একটু লম্বায় বেশি লম্বা, কেউ হচ্ছে একটু মানে ছোট, একটু হচ্ছে কেউ একটু ফর্সা হয়, কেউ একটু মানে শ্যামলা হয়। এগুলো সবই হচ্ছে ভালো ক্যাটাগরি, কিন্তু এটা ডিপেন্ড করে প্রডিউসারের ক্যামেরা, প্রডিউসারের যে ভয়েস, যে লেভেল, সেটা কি লাইট ইউজ করছি, কতটুকু লাইট। দেখা যাচ্ছে আপু এরকম যে আমরা আসলে স্ক্রিনে থাকছি, কিন্তু আমাকে এবং স্ক্রিন নিয়ে পুরোটাই ভাবনা হচ্ছে আপনাদের। হ্যাঁ, কারণ আপনাকে যত সুন্দরভাবে উপস্থাপন করা যাবে, সেই ক্ষেত্রে মানে প্রডিউসার হচ্ছে হয়তো নামও যায় না, কারণ আমাদের দেশে প্রডিউসাররা হচ্ছে থ্যাঙ্কসলেস জব করে। ইনফ্যাক্ট আমাদের দেশে না, প্রডিউসারদের ক্ষেত্রে তাই বলা হয় যে থ্যাঙ্কসলেস জব। কিন্তু ওইটাই হচ্ছে ভালো লাগা। আমি যখন দেখি যে একজন প্রেজেন্টার আজকে আসছে, আমার তো ইন্ডাস্ট্রিতে অনেক বছর, আজকে যখন প্রথম নিউজ পড়লো অথবা কোনো শো করলো, আজকে থেকে 6, 7 বছর, 8 বছর পরে তাকে যখন সবাই তার সাথে সেলফি তোলে,
তার হচ্ছে মানে তার সাথে কথা বলতে চায়, ঠিক আছে, তখন হচ্ছে ভালো লাগা। অথচ দেখা যায় যে ওই মানুষটার তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন আপনারা। হ্যাঁ, আমরা রাখছি, কিন্তু তার নিজের ভূমিকা অনেক বেশি। অনেক বেশি। সে চায় দেখেই সে মানে ভালো একটা জায়গায় আসতে পারে। আপনি যেমন বলছিলেন আপা যে আসলে স্ক্রিনে যেই থাকুক বা যেই রোলেই তিনি থাকুক, প্রোডাকশন টিমের সাথে কেমিস্ট্রিটা অনেক বড় দরকার। এই জায়গাটায় আমার মনে হয় যারা নতুন আসেন অথবা আসতে চান, আমরা প্রোডাকশনে কিভাবে জবে ঢোকা হয় বা কি কি কাজ থাকে সেগুলো নিয়ে আসবো। আমরা যদি একটু যারা স্ক্রিনে থাকেন, বিশেষ করে প্রেজেন্টার বা অ্যাঙ্কর, এই যে কেমিস্ট্রি ডেভেলপ করার ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? আম, আসলে আমাদের দেশে কাজ করতে গিয়ে আমি অনেক কিছু মানে দেখেছি। কেমিস্ট্রি মানে অনেক রকমের হতে পারে। আমি কাজের কথায় আসি যে কেমিস্ট্রিতে আসলে শুধুমাত্র ডিরেক্টর যা বলছে সেটা একদম একদম মনে করে যে এটাই ওকে হয়ে গেছে বা কি, তা না। যদি আমার কোনো নলেজ থাকে অথবা আমি কোনো কিছু বলতে চাই, সরাসরি বলা উচিত। এবং হয় কি যে নতুন কেউ আসলে সে হচ্ছে মানে সবসময় ডোমিনেট বাই প্রোডিউসার অথবা অন্য যারা ডিপার্টমেন্টে অন্যরা আছে তাদের। এই ক্ষেত্রে কিন্তু একটা সমালোচনা আছে, তাই? হ্যাঁ, সমালোচনা আছে, কিন্তু আমরা প্রোডিউসাররা, আমি প্র্যাকটিসটা করি, আমি চাই আমি আমার টিমকেও এই প্র্যাকটিসের মধ্যে সবসময় রাখতে চাই যে বোথ ওয়ে কমিউনিকেশন, মানে আমার সব কিছুই একজন প্রেজেন্টারের ভালো লাগবে। কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি যে কোনো প্রেজেন্টার কিউটা কেন জোরে বলল এটাতে সে হচ্ছে নার্ভাস হয়ে যায়, অথবা নিউজ চলার সময় অনেক ভুল হয়। তো তখন যদি প্রোডিউসাররা একটা উফ চলছে অথবা প্যাকেজ চলছে, তখনই বলে বসে যে আপনি এই ভুলটা কেন করেছেন, সঙ্গে সঙ্গে প্রেজেন্টারকে অনিয়ারে দেখা যায় সে একেবারে অফ হয়ে গেছে। সো এই বিষয়গুলো যে আমার পার্সন টু পার্সন ভ্যারি করে, এবং এই ট্রিটমেন্টটাও প্রোডিউসার। নিউজ চ্যানেলে তো দেখা যায় যে নিউজ রুমের কথা শোনা যায়, সেখানকার এমডি সিওর কথাও কানে আসে। প্রোডাকশন টিম তো এমনিতে অনেক ব্যস্ত থাকে, কারণ আপনারা লাইভে কাউকে কানেক্ট করতে থাকেন, আবার হচ্ছে পরে রিপোর্টটা যাবে, এরপরে আসলে সে কানেক্ট হলো কিনা সেটি নিয়ে একটা প্রেশার থাকে, আবার পরবর্তী কন্টেন্ট নিয়ে কি ভাবনা হচ্ছে সেইটা, টেকনিক্যাল ফল্ট তো আছেই। এই ক্ষেত্রে আপনারা আসলে কিভাবে স্থির থেকে কাজটা আগাই না? একজন প্রোডিউসার তিনি হচ্ছে প্রোডিউসার হবেন যিনি হচ্ছে অনেক কুলভাবে এবং খুব শান্তভাবে কাজটা করতে পারবেন। আমার কাজের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে অনেক প্রোডিউসার আছেন যারা হচ্ছে নিজেকে স্থির রাখতে পারেন না, তো তারা কখনো গুড প্রোডিউসার হতে পারে না। কিন্তু যারা হচ্ছে যে কোনো অবস্থাতে চুপ থেকে, নীরব থেকে ক্রাইসিসটাকে হচ্ছে সমাধান করতে পারে, সেই হচ্ছে একটা সময় গিয়ে ভালো ভালো জায়গায় কাজ করার সুযোগ পায়। নর্মালি দেখেন যে আমি যদি কোনো টিমের কাউকে কোনো প্রোগ্রাম অথবা কোনো নিউজ অ্যাসাইন করি, আমি চিন্তা করি যে এখানে একজন ভিআইপি আছে, আমি হচ্ছে অমুককে অ্যাসাইন করি, অথবা এই প্রোডিউসার এটা ভালো পারে, আমি তাকে এই জায়গায় অ্যাসাইন করি। তো প্রোডিউসারের স্বভাব মতোই কিন্তু তাকে অ্যাসাইন করা হয়। আমরা আপু গল্পের মনে হয় লার্নিং এ একটু বেশি চলে গেছি। আমরা যদি একটু আপনার শুরুটার দিকে যাই, আসলে যে এই যে প্রোডাকশন নিয়ে ক্যামেরায় ধরেন আমরা যারা কাজ করি অনেকেই অ্যাঙ্কর হতে চায়, দেখাও যায়। রিপোর্টার কাজ করছেন, গবেষণা যিনি করেন তিনি গবেষণা করেন, বা নিউজ রুমেরও জানাশোনা অনেক আছে, এটা নিয়ে পড়াশোনা হয়। সেই ক্ষেত্রে মনে হয় কি যে বাংলাদেশে আপনার প্রোডাকশন টিমে যারা কাজ করেন তাদের নিয়ে বা কাজের নেচারটা কেমন, এগুলো নিয়ে জানাশোনা অনেকটা কম। সেই ক্ষেত্রে এখন তাও তো অনেক বেশি টেলিভিশন বা অনেকগুলো রেডিও পত্রিকা রয়েছে, প্রত্যেকেরই আবার ভিজুয়ালাইজ ডিপার্টমেন্ট আছে, মানে জানাশোনাটা অনেক বেড়েছে, বা ডিজিটাল যুগ। আপনি যখন শুরু করলেন তখন এই জায়গাটায় যাত্রাটা বা আপনার জানাশোনাটা কিভাবে আসলো? জানাশোনাটা হচ্ছে আমি প্রথমে ২১শে টেলিভিশনের দেশ জুড়ে নামে একটা প্রোগ্রাম ছিল তখন। তো ওখানে আমি কাজ করা শুরু করলাম রিসার্চার আর প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হয়ে। তো তখন আমি দেখলাম যে প্রোডিউসারের কাজ হচ্ছে ক্যামেরার পেছনে কাজ করা, লাইট দেখা। আমি বড় বড় বুম এরকম করে হাত ধরে আধা ঘন্টা পৌনে ১ ঘন্টা ধরে আছি। আমার তো তখন জুনিয়র, যিনি সিনিয়র আছেন উনি একবারও আমার দিকে তাকাচ্ছেন না যে আল্লাহ ওর হাত ব্যথা হয়ে গেল কিনা। সো তখন আমার মনে হয়েছে যে এটা তো একটু টাফ জব। এখানে এটা আমি সবসময় চ্যালেঞ্জিং কিছু অথবা যেটা নতুনত্ব আছে, যেটাতে ভ্যারিয়েশন আছে, সবসময় আমি আমার জীবনে সেই রকম কিছুতে মানে কিছু করতে চেয়েছি। এবং এইগুলো কাজ করতে করতে আমার একটা সময় মনে হলো
যে প্রোডিউসারই হচ্ছে আমার জন্য পারফেক্ট, বেস্ট হবে। বিকজ আমি একটু টাফও, আমি একটু চ্যালেঞ্জও নিতে পারি এই কারণে। হ্যাঁ, আপনার গল্প অনেকগুলো গণমাধ্যমে আসছে এবং আমি যখন আপনি 31 মার্চ আপনি বাংলাদেশের প্রথম নারী হেড অফ প্রোডাকশন হলেন, আমি সেগুলো মানে গবেষণা বলতে পারেন, ওই সূত্রে পড়াশোনা করা যে আপুর সামনে বসবো তাহলে এই জিনিসগুলো দেখি। সেখানে অনেক সিনিয়রও দেখলাম আপনাকে নিয়ে রিভিউ দিয়েছে বা পোস্ট করেছে। তারা 2-3টা জিনিস বলেছে। সেটা হচ্ছে যে আপনি অনেক বেশি মেধাকে গুরুত্ব দেন, আপনি অনেক বেশি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন এবং আপনি যেইটা অন্য মানুষ করতে চায় না। ওই যে আপনি গল্প বলছিলেন যে অনেক টাফ এবং অনেকেই হয়তো আপনি যেটা আনেন নাই কিন্তু সামাজিক প্রেক্ষাপটে আমরা আনতে পারি যে এই যে শক্ত কাজটা একজন মেয়ে করবে সেই জিনিসটাকে আপনি সবসময় হাইলাইট করতেন। এইটার কারণেই কি ব্যাকএন্ডে হেড মানে প্রোডাকশন টিমে যুক্ত হওয়া? এটা একটা কারণ তো আছে। সেই সাথে আমার কি মনে হলো যে আমি যখন ২১ টেলিভিশনে কাজ করি তখন আমি দেখেছি এই টিমে অধিকাংশ ছেলে। আমাকে আমার সিনিয়ররা বলতো ১৭ ভাই চম্পা, মানে আমি একা মেয়ে ছিলাম, নারী ছিলাম প্রোডাকশন টিমে। তো তখন হয়েছে কি যে আমার কাছে চ্যালেঞ্জ মনে হয়েছে যে এখানে মেয়েরা যদি না আসে, এখানে যদি মেয়েরা কাজ না করে, তাহলে এখানে যে মজাটা কাজ করে সেটার ইন্টারেস্টটা কোথায় থাকবে, ইন্টারেস্টটা কোথায় যাবে। এবং হয় কি আমাদের বিজনেসটা এমন যে যারা রিপোর্টার, যাদেরকে ক্যামেরায় দেখা যায়, যারা প্রেজেন্টার, যাদেরকে ক্যামেরায় দেখা যায়, আমাদের বিজনেসটা, টেলিভিশনের বিজনেস তৈরি হয়েছে হচ্ছে তাদের নিয়ে। এই কারণে হচ্ছে প্রেজেন্টার, রিপোর্টারদেরকে সবাই চেনেন। আমার মতন মানুষকে কেন চেনেন না? বিকজ আমার সাথে কোনো বিজনেসের সম্পর্ক নাই। আমাকে দেখলে মানুষ 2-3টা ভিউ হয়তো বেশি হবে না। তো এই কারণে না, মানে আমার কাছে মনে হয়েছে যে কেন না এই জায়গায়, যেহেতু এত সুন্দর একটা কাজ, এই কাজটাকে আমি হচ্ছে দেখি কতদূর যাওয়া যায়। লাইফে তো অনেক চ্যালেঞ্জই ছিল, চ্যালেঞ্জ তো সবসময় থাকে, কিন্তু আমার কাছে মনে হয়েছে সমাজ, আমাদের সমাজ একটা বড় ভূমিকা রাখে। যেমন আমি টিমে কাজ করতে দেখেছি ২১ টেলিভিশনে, যমুনায় অথবা আমার চ্যানেলেও, রাতে কোনো মেয়ে কাজ করতে চায় না। কাজ করার আগ্রহ আছে সবার, অধিকাংশের আছে। কোনো মেয়ে আছে যারা একটু মনে করে আরামপ্রিয় হয়, বা এটা ছেলেরাও তো তাই হয়, আরামপ্রিয় হয়। হ্যাঁ, কিন্তু অধিকাংশ মেয়েরা কাজ করতে চায়। ছোট একটা গল্প বলি। আমি সেদিন শুনছিলাম যে একজন নারী প্রতিদিন রাত 1:30টার সময় একটা গাড়ি থেকে নামে। যেহেতু আমাদের অফিসে, মানে সব অফিসে কিন্তু রাতে ইয়ে থাকে, পিক অ্যান্ড ড্রপ থাকে। তো এক দিন এক গাড়ি দিয়ে নামছে সে। তো তার এলাকায় নাকি রটে গেল যে দেখো মিডিয়াতে কাজ করে, এক দিন এক গাড়িতে নামছে। মানে আমাদের সমাজের যে দৃষ্টিভঙ্গি, একজন ছেলে যে গাড়ি দিয়ে নামছে তাতে কিন্তু এভাবে দেখছে না। আর একজন মেয়ে যখন রাতে নামে গাড়ি থেকে, তখন মনে করে যে সে কোনো অন্য কোনো কিছু করে আসছে। মানে এই যে আমাদের সমাজের মানসিকতা, এইটাও আমার কাছে খুব বেশি মানে চোখে পড়ার মতো, এবং আমি এটাতে খুব নজর দিয়েছি। আমি একটা ছোট গল্প করি আপনাকে। আমি যখন ২১ টেলিভিশনে কাজ করা শুরু করলাম, তারপরে আমি দেশজুড়ে থেকে নিউজ রুমে আসলাম। তখন প্রোগ্রাম থেকে নিউজে আসছি। আমাদের তখন প্রথমে বাংলাদেশের প্রথম হচ্ছে বিজনেস শো শুরু হলো, ২১ বিজনেস। তো সেখানে ২১ বিজনেস অনেক জনপ্রিয় ছিল। সেই সময় আমরাই হচ্ছে ঠিক করেছি কোনটা কি এরকম হওয়া। তো তখন আমি 2টা প্রোগ্রাম করতাম। আমাদের প্রোডিউসাররা হচ্ছে প্রোগ্রাম আইডিয়া দিত, যারটা হচ্ছে মনে করতো ম্যানেজমেন্ট যে ওকে এটাই করা যায়, সে হচ্ছে ওইটা নিয়ে আগাবে। তো আমি 2টা করে প্রোগ্রাম করতাম। তো ওখানে তখন আমাদের পেমেন্ট ছিল, ধরেন 2টা প্রোগ্রামের আমি ২,০০০ টাকা করে পেতাম, ভয়েস দেওয়ার জন্য ৫০০ টাকা করে পেতাম। তো মাস শেষে তখন আমার কাছে এটা অনেক টাকা, সিঙ্গেল ছিলাম, একা থাকতাম, সো আমার কাছে অনেক টাকা। তো একটা সময় আমি মিটিংয়ে, আমাদের প্রোডাকশন টিমের মিটিংয়ে শুনলাম যে পিয়া, আমরা ভাবছি যে মানে দুপুরে বা সকালে প্যানেল তো অ্যাভেলেবেল থাকে না, এই শোটা আমরা রাত্রে, মানে রাত 1:30 থেকে সকাল 6টার শিফটে নিয়ে যাব। তুমি তো আর করতে পারবে না, তাহলে কে করতে পারবে একটু তুমি যদি বলো। মানে তারাও নিজেরা ধরে নিয়েছে, ওনারা নিশ্চিত যে আমি করতে পারবো না। তো তখন আমি সঙ্গে সঙ্গে বললাম যে আমি কেন করতে পারবো না, মানে আপনি কেন মনে করছেন যে আমি এটা করতে পারবো না? এই কাজটা তো কোনো প্রডিউসার করবে, আমিও তো একজন প্রডিউসার, সো আমি এটা করতে চাই। এবং তখন রাত 1:30 থেকে সকাল 6টা একজন প্রডিউসার, সবাই দেখতো যে আসলে সিরিয়াসলি ও রাতের শিফটে কাজ করবে। হ্যাঁ, আমি এটা করেছি। তো আমার কাছে যেই চ্যালেঞ্জগুলো আমার কাছে আসছে, এবং আমার কাছে মনে হয়েছে যে একজন নারী শুরু করুক, সে যখন করবে তখন অন্যরা কমফোর্ট জোনে আসবে।
এবং তার ফলস্বরূপ তো আপনি সেই জায়গাটায় যেতেও পেরেছেন। হ্যাঁ, সেটাও হচ্ছে আম আমি মনে করি যে এটা আমার কাজের পরিশ্রমের ফল, অবশ্যই ফসল। সেই সাথে হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট এবং আমাদের যে আমার টেলিভিশনে যারা হচ্ছে কর্তা আমার ব্যক্তি। হ্যাঁ, ম্যানেজমেন্ট সহ আমার যে সিও, উনারা এই রকমের মানসিকতা রাখেন দেখে একজন নারীকে এমন একটা রোলে তারা পজিশনে উনারা বিশ্বাস করতে পেরেছেন। টেলিভিশনের ইন্ডাস্ট্রিতেই কি আপনার প্রথম জব শুরু হলো নাকি অন্য লাইনে ছিলেন বা অন্য প্রফেশনে ছিলেন? আমি যখন মাস্টার্স পাশ করি, হুম। আমার বাবা তখন রিটায়ার্ড করেছেন। হুম, তো আমার মাথায় ছিল যে আব্বা রিটায়ার্ড করেছেন, আমি আব্বার কাছ থেকে কোনো প্রকারের টাকা নিব হুম, না। তো এরপরে আমি মাস্টার্স পড়া অবস্থায় এসিডি নামে রাজশাহীতেই এটা একটা এনজিও, ওখানে আমি জয়েন করেছি। তো কাজ করেছি প্রায় 1 বছর। হুম, তারপরে মাস্টার্স কমপ্লিট করার পর আমি ঢাকায় ইন্টারভিউ কয়েকটা জায়গায় ওই যে তখন হচ্ছে অ্যাপ্লাই করেছি। তার মধ্যে একটা বিজ্ঞাপনী সংস্থা ছিল। তারা হচ্ছে আমাকে মানে ডাকলো ইন্টারভিউর জন্য। আমি সকালে 5:30 6টায় বাসে উঠেছি। এখানে মনে হয় 11টা 11:30টায় নামছি। 1 বোতল পানি আর কিছু খাইনি। তারপরে হচ্ছে ইন্টারভিউ দিয়েছি। ওই ইন্টারভিউ দিয়ে পরে আমি ওই 1 বোতল পানি আবার রিফিল করেছি ওখান থেকে করে আমি আবার রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়ে আমি রাতে 11টায় হলে ঢুকেছি এবং ওখানেই আমার জব হয়েছে। তো তাদের ওখানে আমি কিছুদিন কাজ করেছি। কিন্তু যখন কনফার্মেশন হয় তখন ওনারা আমাকে বলছিলেন যে আমাকে দেশের বাইরে পাঠাবেন। আমার কিছু হচ্ছে আমাকে 3 বছরে একটা বন্ড সাইন করতে হবে। হুম, তো তখন আমার মনে হয়েছে যে না, আমি এইভাবে নিজেকে আটকাবো না। আমি তখন আসলে জবটা ছেড়ে দেই। তো জবটা ছেড়ে দেওয়ার পরে আমি দেখেছি যে আমার হাতে মাত্র 4,000 টাকা আছে। সো আমি তখন একটা ইয়েতে থাকতাম হোস্টেলে। 4,000 টাকায় আমার 1 মাস ঠিকমতো চলবে না। বাবার কাছ থেকে টাকা নিব না। আমার চাচা ছিলেন ঢাকায়। চাচাকে বলে আমি উনার কাছ থেকে কিছু টাকা ধার করেছি এবং তারপরে সার্কুলার দেখলাম 21শে টেলিভিশনে। আমাদেরই সংগঠনের সমকাল নাট্যচক্রের একজন সিনিয়র ভাই আমাকে হচ্ছে বলল যে ওখানে তো সিভি দিচ্ছে, তুই যাবি কিনা? তো আমি উনার সাথে গেলাম এবং তারপরে 2 দিন সময় লেগেছে। 2 দিনের মধ্যে আমি হচ্ছে মানে এটা একটা দিয়েছি, মানে কি বলে, ইন্টারভিউ দিয়েছি। তারপরে আমাকে ডেকে বলেছে আপনি জয়েন আপনি করেন। আসলে প্ল্যাটফর্মের প্রতি এতটাই বেশি হ্যাঁ, ডেডিকেটেড ছিলেন যে হ্যাঁ, আমাকে এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে হ্যাঁ, হবে। তারপরে আসলে এই যে সাবজেক্ট যেখানে পড়েছেন হ্যাঁ। সেইটার সাথে তো আসলে প্রোডাকশনের কাজের ওইভাবে কি মিল ছিল? শিখলেন কিভাবে? মানে নিজেকে ডেভেলপ করলেন কিভাবে? আমাদের দেশে আপনারা তো নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন স্কুল নামে, সময় স্কুল, যেখান থেকে হয়তো আমরা মানে যারা জুনিয়র যারা আসতে চায় এই ইন্ডাস্ট্রিতে তারা অনেক কিছু শিখতে পারবে। কিন্তু আমাদের সময় আসলে শেখার কোনো মাধ্যমই ছিল না। এটা মাস্টার্স পাস হলেই হতো, নর্মালি তাই হয়, মাস্টার্স পাস, আচ্ছা ঠিক আছে। তো আমি কাজ করতে করতে শিখেছি। আমি আপনাকে বলেছি না যে আমি হচ্ছে ঘন্টার পর ঘন্টা ওই যে 21শে টেলিভিশনে বড় বুম এরকম করে ধরে থাকতাম এবং কেউ দেখতো না যে আল্লাহ, আমার হাত ব্যথা হয়ে যেত। লাইট মানে যে এদিকে সূর্য সান এই পাশে, এই যে লাইট ধরে আছি, এই ধরেই আছি, উনি ঘুরতেছে আমি ঘুরতেছি, মানে ওই যে ইন্টারভিউ হচ্ছে বা হ্যাঁ ইন্টারভিউ হচ্ছে। সো আমি পুরাটাই হচ্ছে কাজ করতে করতে শিখেছি এবং আমি যেটা মনে করি আমার এটা একটা মানে ভালো অভ্যাস, আমি অনেক কিছু হচ্ছে মাথায় নিতে পারি। আমি কোনো কিছু দেখলে আমি সেটা মাথায় রেখে দেই, যেটা যতটুকু মাথায় নেওয়া দরকার নেই বাকিটা হয়তো ফেলে দেই, কিন্তু আমি মাথায় রাখতে পারি এবং সেখান থেকে কিভাবে ডেভেলপ করা যাবে সেটা নিয়ে আমি চিন্তা করি। এবং আমি নিজে নিজে অনেক পড়াশোনাও করতাম যে এইটা আরও কিভাবে ইমপ্রুভ করা যায়। এইটা ছাড়া আমি যখন ওই যে বুম নিয়ে, আমার মনে আছে বুম নিয়ে যে এটা দেখলাম, তারপরে আমি দেখার চেষ্টা করলাম যে আর কি কি অপশন আছে, মানে কিভাবে এত কষ্ট না করেও অডিও টেক করা যায়। শুরুর গল্পটা যে আপনার হচ্ছে বুম নিয়ে দাঁড়াই থাকা, আবার এখন আবার পুরো একটা টিমকে চালানো, দুটোই তো চ্যালেঞ্জিং। সেই সময়ের চ্যালেঞ্জিং আর এখনকার চ্যালেঞ্জিং আবার এই হিসেবে অনেক জটিল এবং কঠিন। পুরো টিম চালানোর ক্ষেত্রে আপনার লার্নিংটা কি? পুরো টিমটা আসলে এখন যেটা আমার যে জায়গা আছে, যে পুরো টিম চালানোটা আমার জন্য অনেকটা সহজ, বিকজ আমি এত বছর ধরে যা যা দেখেছি
যা যা শিখেছি সেগুলোকে আমি এখন সমন্বয় করছি এবং সমন্বয় ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আসে যেগুলো হয়তো ছোট একটা সমস্যা যেটা সমাধান হচ্ছে না, আমি চেষ্টা করি যে এই সমস্যাটা সমাধান করা। কারণ আমার টিমে যারা আছেন মানে 7টা 8টা ডিপার্টমেন্ট 9টা ডিপার্টমেন্ট সবাই হচ্ছে এই টেলিভিশনে দীর্ঘদিন ধরে কাজ করে, তো তাদের নিজস্ব স্কিল দিয়ে তারা কিন্তু একটা জায়গায় ধরে রেখেছে। আমার কাজটা হচ্ছে পুরো বিষয়টাকে সমন্বয় করা এবং একটু ডেভেলপ করা। আরামেরই চাকরি এখন। তারপরে তো এখন তো আবার হচ্ছে আপনার নতুন প্রোগ্রাম বানানো। আপনার সময় যদি আমরা বলি প্রোডাকশন টিমে যারা থাকেন, যারা যেই প্রোগ্রামগুলো বানান, যে গবেষণাগুলো করেন, স্ক্রিনে আসা এবং স্ক্রিনে ভালো করা, এগুলো কিন্তু আপনাদের জন্য অনেক বেশি আনন্দ দেয়। কয়েকটা প্রোগ্রাম বা তার মেকিংয়ের গল্প যদি একটু শেয়ার করেন। আমি আজকে বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি। আজকে বাংলাদেশ হচ্ছে যখন আমি প্রথম শুরু করি, আমার ছিলেন হচ্ছে হোস্ট ছিলেন খালেদ মহিউদ্দিন ভাই। উনার গুণে উনি হচ্ছে সেরা। কিন্তু প্রথম দিন যেদিন উনাকে ক্যামেরার সামনে কিউ বললাম, উনি জাস্ট ক্যামেরা খুঁজছেন। আচ্ছা ভাইয়া আপনি জাস্ট আপনার ডানে তাকান, দেখেন ক্যাম্প 5 লেখা আছে। উনি তাও খুঁজছেন, তারপর ক্যাম্প 5 দেখলেন। দ্যাট ওয়াজ ফার্স্ট ডে। কিন্তু দেখেন আমি তো প্রডিউসার, ওই দিনে উনাকে কিউ দিয়েছি, কিন্তু উনি এত বেশি পড়াশোনা করেছেন, মানে শুয়ে বসে উল্টে পাল্টে যে সাবজেক্ট নিয়ে হচ্ছে উনি কাজ করবেন, আজকে করবেন, মানে পড়াশোনা করতে করতে এমনও একটা অবস্থা যে উনার শো উইদিন 6 মান্থস মানে একেবারে অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে। এবং সেই সময় হচ্ছে যেহেতু 1 মাস, আজকে বাংলাদেশ 1 মাস যখন হলো এবং শোটা কোনোভাবে সাকসেসফুল হচ্ছিল না এবং শোটাকে নিয়ে অনেকে হাসাহাসি করছিল বাইরের নিজেদের, তো তখন আমাকে নিয়েও সবাই খুব হাসাহাসি করেছে। যেহেতু আমি হচ্ছে প্রডিউসার ভাবছে যে আচ্ছা পিয়া এরকম করতেছে, তো আমি সবসময় যেটা করি যে আমি একটু সময় নেই, একটু ধৈর্যটা রাখি, সময় নেই। এবং আমি জানি যে কোনো কিছু একদিনে হয় না, এটা দীর্ঘ সফলতাটা আসে দীর্ঘ পরিশ্রম করে। সো আমি সবসময় এটার পেছনে আরও সময় দিয়েছি। যখনই কোনো সমালোচনা শুনেছি তখনই আরও সময় দিয়েছি, দেখেছি যে আরও কীভাবে ডেভেলপ করা যায় আমার ইন থেকে। দেখেন আমরা যখন 21 টেলিভিশনে কাজ করেছি, D9 ক্যামেরা, D9 ট্রাইপড এত ভারী, মানে ওইটা নিয়ে 9 কিলো হাঁটতে হয়েছে এরকম। তারপরে আমরা হচ্ছে আমাদের ক্যাসেটে আমরা সব হচ্ছে শাটল করে করে পার নিউজে প্যাকেজ স্টোরি এভাবে করে চালাতাম। হ্যাঁ, মানে ওইটা ধরেন এত বড় বড় আমাদের থাকতো, মানে আমাদের হয়ে যেত ক্যাসেট সব, ঠিক আছে, D9 আমরা ওগুলো এক একটা করে ভরতাম শাটল করে। ওদিক দিয়ে প্রডিউসার বলতো যে ওকে প্লে, আমরা প্লে দিতাম। এখন দেখেন আমাদের সব অটোমেশন, এত আরামদায়ক, অনেক আরাম এবং সহজ হয়েছে। এখন তাহলে কাজে তো তাহলে অনেক আরাম হয়েছে। এখন তাহলে কোন জায়গায় ডেভেলপ হবে? নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি বলছিলেন যে স্কিল ডেভেলপমেন্ট, চিন্তা চেতনা, পড়াশোনা, কিন্তু এর পাশাপাশি বিশেষ করে প্রোডাকশন যদি বলি, কারণ প্রোডাকশনের সাথে আমাদের যেমন সেট নিয়ে কিন্তু চিন্তা করতে হয় না, লাইট নিয়ে চিন্তা করতে হয় না, পুরো স্ক্রিনে কি আসবে, কি থাকবে, কন্টেন্ট কী হবে, এগুলো নিয়ে আমরা জাস্ট কন্টেন্ট এবং প্রেজেন্টেশন এটি নিয়ে ভাবি। এবং আপনারা আমাদের ড্রেস নিয়েও ভাবেন, মেকআপ নিয়ে ভাবেন, চুল কিভাবে করছে সেটা নিয়েও ভাবেন। সেই ক্ষেত্রে এই যে আপনি যে নাচ করেছেন, অভিনয় করেছেন, মঞ্চে কাজ করেছেন, এই যে এরকম ক্রিয়েটিভ নানা অঙ্গনে আগে যুক্ত থাকা কি প্রোডাকশনে কাজ করার জন্য অনেক বেশি কাজে দিচ্ছেন আপনার? অবশ্যই। আমি হচ্ছে মনে করি আপনি যত ভালো রেজাল্ট করেন খুব একটা লাভ নেই যদি আপনি এক্সট্রা অর্ডিনারি না হন। আমার কাছে মনে হয়েছে যে দেখেন আমরা, কে জানে আমি মাস্টার্সে কত মার্কিং পেয়ে হচ্ছে মাস্টার্স পাস করেছি, অথবা এইচএসসিতে কি পেয়েছি, মানে কে জানে। কিন্তু থাকলেই বা জানলেই বা কি মানে আমার মার্কিং এখানে, আমাদের শিক্ষা ব্যবস্থা যদিও খুব জটিল, কিন্তু আমার ছেলে খুব ছোট, ওকে আমি হচ্ছে বলি যে আচ্ছা মানুষ হও, ওর ক্রিয়েটিভ জায়গাগুলোকে আমি চাই যে ডেভেলপ হোক। কোনো মানে পাস করা 85% ওকে, কিন্তু তার
অন্য সাইডগুলো, তার মাথাটা যেন খোলে, সে যেন ক্রিয়েটিভ চিন্তা করতে পারে, সে যেন মানুষের জন্য মানবতা কি এটা বোঝে, এই জন্য কাজ যা যা করা দরকার সেগুলো আমি করাই। এবং আমি চাই যে পড়াশোনা তো থাকবেই, সেই সাথে হচ্ছে নিজেকে এক্সট্রা কোনো কাজে ইনভলভ করা, যাতে মানে ক্রিয়েটিভ জিনিসগুলো তার ভিতরে, প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু ক্রিয়েটিভ বিষয়গুলো আছে, আমরা ওগুলো ফেলে রাখতে রাখতে অযত্নে অবহেলায় নষ্ট করে ফেলি। কিন্তু আমি যদি মনে করি যে না, আমি এটাকে হচ্ছে চর্চা করব, তাহলে এটা আরও ভালো মানে আগায় নিয়ে যায়, এরকম আর কি, তেলের মতন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যেই জায়গাটা আমরা চলে আসছি অলরেডি, যে শেখার এবং স্কিল ডেভেলপমেন্টের আগে যেই সুযোগটা না ছিল, এখন কিন্তু সেই সুযোগগুলো তৈরি হয়েছে। এবং আমরা সময়ের স্কুলে আপনাকে নিয়ে গল্প করছি অনেক, বিশেষ করে যদি আমরা, অন্যরা তো শিখবেই, নারীরাও কিন্তু অনেক বেশি অনুপ্রাণিত হবেন। এবং আমরা এখন যেভাবে কোর্স ডেভেলপমেন্ট করে ঘরে বসে শিখতে পারছে, এটি তো নিশ্চয়ই এখন ইতিবাচক ভূমিকা রাখবে মানুষের মধ্যে। অবশ্যই। আমি আমার পুরা লাইফে, ক্যারিয়ারে দেখেছি যে অধিকাংশ মানুষ জার্নালিস্ট হতে চায়, রিপোর্টার আর প্রেজেন্টার হবে। তো আমি কিছু জায়গায় ক্লাস, মানে আমি হচ্ছে একটু যাই কথা বলতে চাই, বিভিন্ন ইউনিভার্সিটিতেও কথা বলি। হ্যাঁ, তো আমি তখন জিজ্ঞাসা করি যে আসলে আপনি কেন প্রেজেন্টার হতে চান, কেন প্রডিউসার না? আমার ইচ্ছা থাকে জানার যে আসলে বিষয়টা কি, শুনি। তো অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি বলে যে আমার ক্যামেরার সামনে খুব ভালো লাগে কাজ করতে, আমি অথবা আমার আম্মু চাই যে আমি হচ্ছে প্রেজেন্টার হই। রিপোর্টার কেন হতে চান? রিপোর্টার হতে চাই বিকজ মানুষের জন্য কাজ করা যায়। তো প্রডিউসাররা, যারা প্রডিউসার, তারাও যে মানুষের জন্যই কাজ করে, দেশের জন্য কাজ করে, এই জিনিসটা হচ্ছে বড় চ্যালেঞ্জ বোঝানো। তারা যে যারা অ্যাঙ্কর তাদের জন্য কাজ করে, হ্যাঁ। এবং আপনাদের এই প্ল্যাটফর্মটা কিন্তু এইটারই একটা হচ্ছে মানে লার্নিং প্রসেস, যেখান থেকে ওনারা এই বিষয়েও জানতে পারবে যে অন্য সেক্টরগুলোতে, টেলিভিশন তো শুধু রিপোর্টার আর প্রেজেন্টার না, সেই সাথে অন্য অনেকগুলো সেক্টর, টিম ওয়ার্কের কাজ, অন্য সেক্টরগুলো সম্পর্কে তারা জানবে এবং সেখান থেকে তারা যেই বিষয়ে ইন্টারেস্ট ফিল করে সেখানে এসে জয়েন করবে। সেক্ষেত্রে আমরা প্রোডাকশন টিমের অনেক কাজগুলো নিয়ে জানলাম, এবং ব্যাকএন্ডেরও যে বিশাল বিশাল জায়গা আছে, টিম ওয়ার্ক আছে, সেটাও হয়তো অনেকে এখন নতুন করেও আবার ভাববে যে হ্যাঁ, এই জায়গাগুলোতে আমি কাজ করতে পারি। সেই জায়গাটায় সবশেষে আমি যেটা শুরু করেছিলাম, যে আমরা হয়ে ওঠার ক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করেন। আপনারা আসলে যারা অ্যাঙ্কর থাকে বা সামনে স্ক্রিনে থাকে, তাদেরকে আসলে আপনার নির্দেশনা কি দিবেন যে তুমি তোমার মতো হয়ে উঠতে হলে তোমার এই জিনিসগুলো ফলো করা উচিত এবং প্রোডাকশন টিম তোমাকে এইভাবে হেল্প করে? সবার আগে হচ্ছে আমি যে বিষয়ে কাজ করতে চাই, আমার ক্যারিয়ার গড়তে চাই, সেই বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করতে হবে, দেখতে হবে। আমাদের কি হয়, ইন্টারভিউতে প্রথমে তো ইন্টারভিউ ফেস করতে হয়, তখন ইন্টারভিউতে কিছু বেসিক কথা থাকে। এখন কিন্তু ইন্টারভিউ আবার রিটেনও হয়। সো নিজেকে যেই প্ল্যাটফর্মে দেখতে চাই, প্রডিউসার অথবা প্রেজেন্টার, তাকে আগে সেই প্ল্যাটফর্ম নিয়ে পড়াশোনা করতে হবে। পড়াশোনার বিকল্প নেই। এখন ওই যুগ শেষ যে আমার বড় ভাই আমাকে বলেছে তুমি আসো, জয়েন করো। এখন এত যোগ্য নারী পুরুষ ঘুরে বেড়াচ্ছে। সো যারা হচ্ছে একদম কোয়ালিফাইড, যারা প্রশ্নপত্রতে পুরাটা লিখে অ্যান্সার করতে পারবে, সেই হচ্ছে যোগ্য। তো নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য পড়াশোনা করতে হবে এবং কনফিডেন্স থাকতে হবে, ধৈর্য থাকতে হবে যে আমি আমার জীবনে অনেকবার করেছি, অসফল হয়েছি, ব্যর্থ হয়েছি। অনেক সময় আমার এটাও মনে হয়েছে যে নাও স্টপ ইট, কিন্তু আবার আমি উঠে দাঁড়িয়েছি যে না, থামলে তো চলবে না, জীবনই তো আসলে দৌড়ানোর, এখানে থেমে কোথায় যাব? সো ওই যে থামা যাবে না, হয়তো 2বার ইন্টারভিউ দিলাম, হলো না, এর পরের বার চেষ্টা করতে হবে এবং নিজেকে যোগ্য জায়গায় নিয়ে আসার জন্য অবশ্যই কনফিডেন্স থাকতে হবে। আপু, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই সময় দেওয়ার জন্য, এবং আপনার কাছ থেকে এই যে ক্যামেরার সামনের বাইরেও যে একটা বড় জগৎ আছে এবং সেটা যে কতটা এক্সট্রা অর্ডিনারি এবং নিজেকে কিভাবে চ্যালেঞ্জ ফেস করে এগিয়ে নেওয়া যায়, সেটি হয়তো অনেকে এখন নতুন করে জানলো এবং তারাও হয়তো ভাববে যে হ্যাঁ, ক্রিয়েটিভ লাইনে আরও এই জায়গাগুলো আছে এবং প্রোডাকশন টিমে কাজ করে এত দূর পর্যন্ত যাওয়া যায় এবং সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়। এবং আপনার যে চ্যালেঞ্জটা ছিল যে আপনি শুধু নিজেই ক্যামেরায় বেস্ট হবেন না, ক্যামেরার সামনে আরও অনেককে বেস্ট করে তুলবেন, একই সাথে গবেষণা এবং ক্রিয়েটিভ নানা পারফরমেন্সের মাধ্যমে পুরো স্ক্রিনটাকেই আসলে বড় করে তুলবেন, এবং যেই সুযোগটা আসলে একজন অ্যাঙ্করের চেয়েও বা একজন হোস্টের চেয়েও একজন প্রোডাকশন টিমের লোক হিসাবে
অনেক বেশি করা যায়। এবং আমরা আজকে সময়ের স্কুলে সেই আলোচনাটাই করতে আপনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এবং আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং নানা সময়ে যারা আরও এই ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তাদের জন্য বলা, এই যে আমি যেমন ইন্ট্রোতে শুরু করেছিলাম যে আজকে আমার হয়ে ওঠা, এবং দেখলেন পিয়া আপার কাছ থেকে আপনারা শুনলেন যে আজকের বাংলাদেশ একটা হাইপ বা বড় ধরনের প্রোগ্রাম, এবং তার হোস্ট ছিলেন খালেদ মহিউদ্দিন। তিনি এখন বিদেশি একটা গণমাধ্যমের বড় পদেও কাজ করছেন। এই যে তাদের হয়ে ওঠার ক্ষেত্রেও প্রোডাকশন টিম কতটা বড় ভূমিকা রাখে, এবং এই রকম চ্যালেঞ্জিং জবে যদি আপনিও আসতে চান, এই পডকাস্টের পাশাপাশি আমাদের কিন্তু নানা শো রয়েছে, সেগুলোও দেখতে পারেন। এবং সেই কন্টেন্টগুলো দেখার মধ্য দিয়ে আপনি কিন্তু আপনাকে এবং আপনাদেরকে আমরা বলছি যে সেই টিমেও যুক্ত হওয়ার মতো নিজেকে অ্যাবিলিটি বা সক্ষম করে তুলতে পারেন। এই ছিল আজকের পডকাস্টে। দেখা হবে নতুন কোনো আয়োজনে। ধন্যবাদ সবাইকে।